এটার মধ্যে চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ হয় সেটা হচ্ছে কেন, এই যে মনে কর আহ, এই যে মনে কর এখানে এলআইস যে স্টুডেন্ট আছে, এন এ কয়টা কোর্স আছে, এ এ হচ্ছে দুইটা কোর্স নিছে, একটা হচ্ছে 101, একটা হচ্ছে 102। তো 1F তে এরকম ভাবে থাকতে পারবে না, 1F তে একটা কলাম মানে একটা একটা রোতে একটাই ডেটা থাকতে পারবে। তাহলে এখানে যে এলআইস এর জন্য দুইটা কোর্স আছে, তো এলআইস এর এই টেবিল এই কলামটা মানে এই রোটা ভাগ হয়ে যাবে দুই ভাগে। একটা রো এর মধ্যে থাকবে 101 এলআইস সিএসসি 101 ডেটাবেস ডক্টর স্মিথ R0101 CSC 5000। আরেকটা রো এর মধ্যে থাকবে 101 LI CSC 102 OP ডক্টর ব্রাউন R102 আর 6000। ঠিক আছে, তো এটাই হচ্ছে 1F এর কাজ। আর 2NF হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্স। পার্শিয়াল ডিপেন্ডেন্স মানে হচ্ছে কেন, একটা অ্যাট্রিবিউট মনে কর একটা নর্মাল অ্যাট্রিবিউট। নর্মাল অ্যাট্রিবিউট বলতে কি বুঝাইতেছি, একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট কোনগুলো হয়, আইডি, কোর্স আইডি, এগুলো হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট। প্রাইমারি কি আর ফরেন কি পরের পরের হিসাব। আগে হচ্ছে কি অ্যাট্রিবিউট কোনগুলো, সেটা হচ্ছে আইডি, কোর্স আইডি, মানে এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। তো কি অ্যাট্রিবিউটের উপর নর্মাল কোনো অ্যাট্রিবিউট যেমন কোর্স নেম, ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট নেম, এসব পার্শিয়ালি ডিপেন্ডেন্ট থাকতে পারবে না, যে কোনো একটার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। যেমন স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, কোর্স নেম কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট, কোর্স নেম কোনোভাবে স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট না। তো 2NF এর মধ্যে আমাদের এরকম পার্শিয়াল ডিপেন্ডেন্স থাকতে পারবে না, যে কোনো একটা কি এর উপর ফুললি ডিপেন্ডেন্ট থাকতে হবে। তো আমরা যদি এই টেবিলটারই আমরা 2NF এ বানাই, তাহলে আমাদের কি হবে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স আইডি, কোর্স নেম, ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট নেম হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আরেকটা নিয়ম হচ্ছে, আমাদের মেনি টু মেনি আর ওয়ান টু মেনি। এখন মেনি টু মেনি ওয়ান টু মেনি কি, আমাদের একটা স্টুডেন্ট এখানে কয়টা কোর্স নিছে, দুইটা কোর্স নিছে, মানে একটা স্টুডেন্ট দুইটা কোর্স মানে একের অধিক। এরকম থাকলে আমরা 2NF এর মধ্যে এই যে কন্ডিশনটা ছিল আগে, যে পার্শিয়াল ডিপেন্ডেন্স থাকতে পারবে না, কিন্তু পার্শিয়াল ডিপেন্ডেন্স ছাড়া দুইটা কি অথবা ওর অ্যাট্রিবিউট গুলো থাকতে পারবে। কিন্তু যদি একটা অ্যাট্রিবিউটের আন্ডারে মাল্টিপল ভ্যালু থাকে, তখন আমাদের এই কন্ডিশনটা কাজ করবে না। আমাদের এর জন্য কি করতে হবে, আরেকটা লিঙ্কিং টেবিল বানাইতে হবে। যে কাজটা ওই যে আশরাফুল যে ছবিটা দিছিল হোয়াটসঅ্যাপে, একদম লাস্টে একটা টেবিল থাকে, ওটা হচ্ছে লিঙ্কিং টেবিল। এটা কখন হয়, যখন আমাদের একটা মানে একটা অ্যাট্রিবিউটের মধ্যে একটা কলামের মধ্যে মাল্টিপল ভ্যালু থাকে। যদি এই কোর্স আইডির মধ্যে মাল্টিপল ভ্যালু না থাকতো, তখন আমরা 2NF এর মধ্যে নিতে পারতাম যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স আইডি, কোর্স নেম, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর অফিস, ডিপার্টমেন্ট, কোর্স সবগুলো নিতে পারতাম আমরা 2NF এর মধ্যে, কারণ কোনোটার সাথে কোনোটার পার্শিয়াল ডিপেন্ডেন্স নাই। কিন্তু এখানে আমাদের কোর্স আইডির মধ্যে ভ্যালু আছে দুইটা, এর জন্য আমরা 2NF এর মধ্যে এটা নিতে পারবো না, আমাদের আলাদা আলাদা টেবিল বানাইতে হবে। দিতে পারবো না। ফার্স্টে যদি আমি 1NF এ করি, ঠিক আছে নাফিল, পরে যদি হ্যাঁ। ওইটা থেকে ভাঙা দেই, তাইলেই তো হয়। এনে না, তো এটা এটা নিয়ম হইতেছে এরকমই, 1NF এ থেকে ভাঙলেও আমাদের 2NF এর মধ্যে একসাথে থাকতে পারবে না, একটা লিঙ্কিং টেবিল বানাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটাই নিয়ম। তো এখন আমাদের যদি সেই হিসেবে 2NF এর মধ্যে কি থাকবে, প্রথম টেবিলটা হবে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম। দ্বিতীয় টেবিলটা কি হবে আমাদের, কোর্স আইডি, কোর্স নেম, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর অফিসার, ডিপার্টমেন্ট, কোর্স ফি। এগুলো সবগুলো একটার মধ্যে থাকতে পারবে, কারণ কি, এটার মধ্যে দুইটা ভ্যালু, এটার মধ্যে দুইটা ভ্যালু, এটার মধ্যে দুইটা ভ্যালু, এটার মধ্যে দুইটা ভ্যালু, এটার মধ্যে দুইটা ভ্যালু। ঠিক আছে, তো তারপর আমাদের এই গেল 2NF এ হয়ে গেছে। কিন্তু 3NF তে যা কি হবে, 3NF তে যা আমাদের সেম জিনিস থাকবে, শুধু ইনস্ট্রাক্টরের যে দুইটা মান আছে, ইনস্ট্রাক্টর আর ইনস্ট্রাক্টর অফিস, এটা নিয়ে আলাদা হয়ে যাবে। তো এটা যদি অ্যান্সারটা আমরা দেখি, লেটস জাম্প ইন নাফিল, ওর উপর জাম্প করে লাভ কি? আচ্ছা, ঠিক আছে, দেখি, ক ক ক। হুম, এই যে দেখ, এই যে 2NF এর মধ্যে আমাদের কি কি আসলো, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম। কোর্স টেবিলের মধ্যে কোর্স আইডি, কোর্স নেম, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর অফিসার, ডিপার্টমেন্ট, কোর্স ফি। ঠিক আছে, আর এই যে ইনরোলমেন্ট যে বললাম, যে মাল্টিপল ভ্যালু যদি থাকে, তাহলে একটা লিঙ্কিং টেবিল বানাইতে হবে। এই স্টুডেন্ট আইডি আর কোর্স আইডির মধ্যে একটা লিঙ্কিং টেবিল বানাইতে হবে, কারণ একটা স্টুডেন্ট আইডির আন্ডারে মাল্টিপল কোর্স আছে। তো এই যে আমাদের ইনরোলমেন্ট টেবিল, এখানে আমরা রাখলাম স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি। তারপর যখন 3NF তে যাবো, 3NF তে সব সেম থাকবে, শুধু এই কোর্স টেবিলটা যেটা আছে,
এখানে আমাদের ইনস্ট্রাক্টর অফিসটা আমাদের ইনস্ট্রাক্টরের উপর ডিপেন্ড করতেছে। আবার এই ইনস্ট্রাক্টরটা হচ্ছে আমাদের এখানে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা রিমুভ করতে হলে কি করতে হবে? কোর্স আইডি, কোর্স নেম, ডিপার্টমেন্ট, কোর্স ফি আর ইনস্ট্রাক্টরটাকে আমরা ফরেন কি রাখবো, কারণ ফরেন কি যদি আমরা না রাখি আমরা কোর্স থেকে ইনস্ট্রাক্টর টেবিলে যাইতে পারবো না। এটা আমি যে গ্রুপে বলছিলাম। তো কোর্স আইডি, কোর্স নেম, ইনস্ট্রাক্টর থাকবে, ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট আর কোর্স ফি থাকবে হচ্ছে সিএনএফ এর টেবিলের মধ্যে। আর ইনস্ট্রাক্টর অফিসকে নিয়ে একটা আলাদা টেবিল বানাবে। বুঝতে পারছস? আশা এই যে করি। আমাদের আমাদের লাস্ট টিএনএফ এটা এরকম হবে। স্টুডেন্ট টেবিলের মধ্যে থাকবে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম। কোর্স টেবিলের মধ্যে থাকবে কোর্স আইডি, কোর্স নেম, ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট আর কোর্স ফি। ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে ইনস্ট্রাক্টর আর ইনস্ট্রাক্টর অফিসার। আর ইনরোলমেন্ট টেবিলের মধ্যে থাকবে হচ্ছে স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি। আর কে জিজ্ঞেস করছে বুঝতে পারবো কেমনে? আমি ওকে, ইয়া জিদনে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বুঝবো কেমনে, তো বললাম যে প্রথমে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি কেমনে হয়। পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে তোর একটা নর্মাল কি যেটা আছে ওইটা একাধিক প্রাইমারি কি বা ফরেন কির উপর ডিপেন্ড থাকতে পারবে না, মানে মেইন কির উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবে না। আমি জাস্ট বলতেছি নর্মাল কি আর একটা হচ্ছে মেইন কি। মেইন কি কোনগুলো? সেগুলো হচ্ছে কেন স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, এগুলা যেগুলার মানে আমরা যেগুলোকে প্রাইমারি কি হিসেবে বিবেচনা করতে পারি অন্য টেবিলের জন্য বা ফরেন কি। আর নর্মাল হচ্ছে কেন মনে করি এগুলা। তো নর্মাল একটা অ্যাট্রিবিউট মাল্টিপল টেবিলের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবে না। এটা হচ্ছে 2NF এর কন্ডিশন। যেমন স্টুডেন্ট নেম কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট না, স্টুডেন্ট নেম শুধু স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, কোর্স নেম শুধু কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট। তো আমরা চাইলে এই চারটাকে, এই সবগুলোকে একটা 2NF এর মধ্যে রাখতে পারতাম, কারণ কোনোটা আমাদের মাল্টিপল কি এর উপর ডিপেন্ডেন্ট না। স্টুডেন্ট নেম শুধু স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, কোর্স নেম কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট, ইনস্ট্রাক্টর হচ্ছে আলাদা একটা কি, ইনস্ট্রাক্টর অফিস হচ্ছে ইনস্ট্রাক্টর উপর ডিপেন্ডেন্ট, ইনস্ট্রাক্টর আবার কোনোভাবে কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু আমাদের এখানে কি আছে? মাল্টিপল ভ্যালু আছে, এর জন্য আমরা কি করছি? আলাদা করে ফেলছি। বুঝতে পারছস? ওই রাফেল, কি? এটা কি মাল্টিপল ভ্যালু থাকতে পারবে তোর অন এনএফএ তে? হ্যাঁ, 1NF তে মাল্টিপল ভ্যালু থাকতে বললাম না যে এই টেবিলটাকে আলাদা করে ফেলবি। এই 101 অ্যালাইস সিএসসি 101 ডেটাবেস ডক্টর স্মিথ R1 সিএসসি 5000 একটা রো এর মধ্যে হবে। হ্যাঁ আরেকটা রো এর মধ্যে হবে কি 101 অ্যালাইস সিএসসি 102 ওপি ডক্টর ব্রাউন 108 6000। হ্যাঁ। বুঝছস? কে মানে মানে এটা মাল্টিপল 10 ভ্যালু পাস কেমনে তুই? আমার এই এটা এই- তো বুঝলাম না। কি? তাহলে আবার এই 2NF তে যে মাল্টিপল ভ্যালু হ্যাঁ, কাউন্ট করতেছিস কেমনে? এটা তো বুঝতেছি না। 2NF তে যখন যাব তখন অ্যালাইস এর নামে তো আমাদের 1F এর মধ্যে দুইটা টেবিল মানে দুইটা রো আছে। হ্যাঁ তো এর জন্য আর কি এই জিনিসটা করতে হয়। আচ্ছা বুঝছস? মানে আমরা আচ্ছা বলতেছিস যে 1F তে তো আলাদা হয়ে যায়। একটা একটা বক্সের মধ্যে তো দুইটা ভ্যালু থাকে না। কিন্তু হ্যাঁ 1NF এর টেবিলের মধ্যেও তো আমার অ্যালাইস এর নামে তো দুইটা কোর্সই থাকতেছে, দুইটা আচ্ছা রোয়ে থাকতেছে, বাট অ্যালাইস এর নামে তো দুইটা কোর্সই থাকতেছে। শোন, আমার যদি সিঙ্গেল টেবিল থাকতো, যদি মনে হয় সবগুলো সিঙ্গেল হয়ে যায়, সিঙ্গেল হ্যাঁ, থাকতো, যদি হ্যাঁ, মাল্টিপল থাকতো না, তাইলে কি আমি সেকেন্ড হ্যাঁ, এই 2NF তে হ্যাঁ। যাইয়া কি আমি ওই স্টুডেন্ট স্টুডেন্ট আর স্টুডেন্ট নেম আলাদা টেবিল আর কোর্স আইডি যদি ইনস্ট্রাক্টর এগুলো যদি আলাদা আমি করতে বলি, পারতাম? যদি এখানে মাল্টিপল ভ্যালু না থাকতো তাহলে এই পুরাটাই তুই একটা 2NF এর মধ্যে লিখতে পারতি, কোনো সমস্যা হইতো না। কেমনে? আচ্ছা যেন কারণ কি? পার্সিয়াল ডিপেন্ডেন্সি আছে না? কেমনে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে? এখানে পার্শিয়াল এই যে দেখ, ডিপেন্ডেন্সি তোর এই নাই। জায়গায় প্রাইমারি কি হইতে পারে, কি স্টুডেন্ট আইডি কোর্স আইডি, তাইলে যে হুম। কোর্স নেম, এটা তো তখন তো তোর উপর ডিপেন্ডেন্ট হইতেছে, স্টুডেন্ট আইডির উপর। কোর্স নেম স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট হয় না, কোর্স নেম কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট হয়। তাই কোর্স আইডি তো তোর পারবি প্রাইমারি কি না তো ওই জায়গায়। বললাম না যে একটা অ্যাট্রিবিউট মাল্টিপল কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হতে পারবে না, যে কোনো একটা কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। কোর্স নেম কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট, স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট না। স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট, কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট না। যদি ওকে যদি স্টুডেন্ট নেম দুইটা কি এর উপর, দুইটা প্রাইমারি কি অথবা ফরেন কির উপর ডিপেন্ডেন্ট হইতো তখন ওটা 2NF এর মধ্যে থাকতে পারতো না। আচ্ছা বুঝতে আচ্ছা পারছো? নাফিল ওয়েট বলো। এনে 101 ঠিক আছে 101 এর সাথে ডাটাবেস দিলাম আবার 101 এর সাথে ওপি নিব না এখানে না না, তখন সিএসসি 102 এর সাথে ওপি হবে। কে 101 এর সাথে ওপি হবো না কে তো 101 তো ডেটাবেসেরটা। একটা একটা কোর্স আইডির আন্ডারে দুইটা কোর্স নেম থাকবে কেমনে? একটা কোর্স আইডিতে একটা কোর্স নেমের জন্য। ওকে বুঝছো? তো এই গেল হচ্ছে কেন আমাদের এনএফ এর নিয়ম। তো এই সেম এনএফ এর জন্য যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। আর কই, এটার আন্ডারে তো অনেকগুলো এক্সাম্পল ছিল। আচ্ছা এটার 3NF এটা বুঝাইলি না তো 3NF
আরে বাল কোনটা এই থেকে যে কোনটা এই যে 3NF এ বললাম তো 3NF এর মধ্যে হচ্ছে হলো কেন আমাদের যখন 2NF এ বানাইলাম 2NF এর মধ্যে তো আমাদের তিনটা টেবিল আসছে, স্টুডেন্ট, কোর্স আর হচ্ছে এনরোলমেন্ট। এনরোলমেন্টটা কেন বানাইছিলাম, কারণ এই যে স্টুডেন্ট, একটা স্টুডেন্ট আইডির আন্ডারে মাল্টিপল কোর্স আছে, মাল্টিপল কোর্স আইডি, এই জন্য আমরা এনরোলমেন্ট টেবিলটা বানাইছিলাম। তো এখন এই তিনটা টেবিলের মধ্যে আমাদের এই যে কোর্স টেবিলটা আছে, কোর্স টেবিলের মধ্যে আমাদের কোর্স আইডি, কোর্স নেম, ইনস্ট্রাক্টর আর ইনস্ট্রাক্টর অফিস যে আছে, এই ইনস্ট্রাক্টর অফিসটাকে আমরা আলাদা করছি ইনস্ট্রাক্টর টেবিলে। কেন আলাদা বাকি কেন সব করলাম? কারণ হচ্ছে হলো কেন, এখানে যে ইনস্ট্রাক্টর অফিস আছে, ইনস্ট্রাক্টর অফিস আমাদের এই যে দেখ, ইনস্ট্রাক্টর অফিস আমাদের ইনস্ট্রাক্টরের উপর ডিপেন্ড করে, আর ইনস্ট্রাক্টর হচ্ছে কোর্স আইডির উপর ডিপেন্ড করে, কারণ কোর্স আইডিতে আমাদের ইনস্ট্রাক্টর অ্যাসাইন করা। এখানে আমাদের ট্রানজিটিভ ইয়া হইতেছে, ট্রানজিটিভ বুঝছি। ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ওকে ওকে ডিপেন্ডেন্সি আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আলাদা। পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে হলো কেন কোনো একটা কি এর উপর, মানে কোনো একটা অ্যাট্রিবিউট মাল্টিপল কি এর উপর ডিপেন্ড করা, আর ট্রানজিটিভ হচ্ছে হলো কেন অ্যাট্রিবিউট দুইটাই দুইজনের উপর ডিপেন্ড করা। যেমন এখানে আমাদের এই ইনস্ট্রাক্টর কোনো কি অ্যাট্রিবিউট না, এনে ইনস্ট্রাক্টর কিন্তু কোনো, ইনস্ট্রাক্টর আর ইনস্ট্রাক্টর অফিস দুইটার উপর ডিপেন্ডেন্ট, এই হ্যাঁ লিগেই এখানে তো আলাদা। আমাদের কি অ্যাট্রিবিউট ছিল কোনটা, কোর্স আইডি। এখানে ইনস্ট্রাক্টর আর ইনস্ট্রাক্টর অফিস ছিল আমাদের নর্মাল দুইটা অ্যাট্রিবিউট, কিন্তু ইনস্ট্রাক্টর অফিস নর্মাল অ্যাট্রিবিউট, ইনস্ট্রাক্টরের নর্মাল অ্যাট্রিবিউট হওয়ার সত্ত্বেও ইনস্ট্রাক্টর অফিসটা ইনস্ট্রাক্টরের উপর ডিপেন্ডেন্ট। তো ইয়েস এটাই। 2NF এর মধ্যে এটা থাকতে পারবে, কিন্তু 3NF এ যখন করব তখন দুইটা অ্যাট্রিবিউট একে অপরের উপর ডিপেন্ড হইতে পারবে না। বুঝতে পারছস জিদনে? হ্যাঁ বুঝছি বুঝছি। গেল তো আরেকটা যদি দেখি আমরা এক্সাম্পল। তার এটার পাসওয়ার্ড দিস তো আমারে, কি এর পাসওয়ার্ড? এই যে জেমিনিটা। এটার পাসওয়ার্ড তো বন্ধু দেওয়া যাবে না, সবকিছু পাসওয়ার্ড খানকি। দেওয়া যাবে। এটার এ এটার আন্ডারে আমার সব কিছু বন্ধু, সব সব একটা তোরে জিমেলের আন্ডারে, বুঝছো? তোরে আর কিছু কইলাম না দেখ। এই দেখ, এই আমি জিমিনিরে কেমনে ফর্ম দিয়ে দিয়া বুঝছি সন্ধ্যা থেকে বাইরে ভাই। এনএফএ তো বুঝলাম রে, কিন্তু মারা আচ্ছা, খেয়ে যাবো তো। এটা হইতেছে অর্ডার এডিটটা, এবার অর্ডার এডিটটাই যাই। অর্ডার এডিটটা আবার আই গেস কি? সবাই বুঝছস, কিন্তু মনে হয় না বুঝছস, কোশ্চেন দেখা মানে অ্যান্সার দেখা বুঝছস, তো আমি একবার বুঝাই দিই। হ্যাঁ তো 1NF এর মধ্যে এখানে আবার সেম জিনিস, এখানে আমাদের এখানে যে প্রোডাক্ট আইডির মধ্যে মাল্টিপল ভ্যালু আছে, তো যখন 1NF এ করব তখন কি হবে, এই কোর্স আইডিতেই আমাদের দুইটা কোর্স আইডি থেকে দুইটা রো বাইর হবে, একটা একটা হবে P101 এর জন্য, একটা হবে P102 এর জন্য। P101 এর সাথে প্রোডাক্ট নেম আসবে মাউস, P102 এর সাথে প্রোডাক্ট নেম আসবে কিবোর্ড, ঠিক আছে? হুম তারপর যখন 2NF এ বানাবো, এখন 2NF এর মধ্যে কি বলছিলাম যে পার্শিয়াল মানে ট্রান্সিটিভ ডিপেন্ডেন্স থাকতে পারে, বাট পার্শিয়াল ডিপেন্ডেন্স থাকতে পারবে না। তো কোর্স আইডি কোর্স সরি কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার আইডি, অর্ডার অর্ডার আইডি, আর হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার নেম আর ফোন, এই তিনটা হচ্ছে এই দুইটা হচ্ছে আমার কাস্টমার আইডির উপর ডিপেন্ডেন্ট। অর্ডার ডেট আমাদের কিসের উপর ডিপেন্ডেন্ট, অর্ডার আইডির উপর ডিপেন্ডেন্ট। প্রোডাক্ট আইডি একটা কি, প্রোডাক্ট নেম হচ্ছে প্রোডাক্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। আমরা চাইলে 2NF এর মধ্যে পুরোটা নিতে পারতাম, কিন্তু এখানে কাহিনী হয়েছে কি, কাহিনী হয়েছে প্রোডাক্ট আইডির মধ্যে মাল্টিপল ভ্যালু রাখা আছে। তো এর জন্য আমরা এই প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট নেমটাকে আমরা 2NF এর মধ্যে রাখতে পারবো না। 2NF এর মধ্যে থাকবে শুধু কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন, যেহেতু এই দুইটা হচ্ছে কাস্টমার আইডির উপর ডিপেন্ডেন্ট। আর অর্ডার ডেট আর অর্ডার আইডি, কারণ অর্ডার ডেটটা অর্ডার আইডির উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আমাদের এখানে তাহলে এই চারটা যদি নেই, মানে এই পাঁচটা যদি নেই, তাহলে আমাদের কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতেছে না। নিলাম। আর একটা টেবিল নিলাম প্রোডাক্ট আইডির জন্য, দুইটা টেবিল হইলো। আর একটা টেবিল কি নিলাম, লিঙ্কিং টেবিল। লিঙ্কিং টেবিলটা কেন নিচ্ছি, কারণ প্রোডাক্ট আইডিতে দুইটা মাল্টিপল ভ্যালু আছে। তো এই লিঙ্কিং টেবিলে কে কে থাকবে, লিঙ্কিং টেবিলে থাকবে হচ্ছে কেন অর্ডার আইডি আর হচ্ছে প্রোডাক্ট আইডি। এই যে আমাদের অর্ডার আইডি কই, যে অর্ডার লাইন, এটা তুই যে কোনো নাম দিতে পারবি, দিলাম কি অর্ডার লাইন। এখানে আমাদের কি কি আছে, অর্ডার আইডি আর প্রোডাক্ট আইডি। তারপর এখন যখন আমরা এখন আর আমি আশরাফুল তোরে বলছিলাম যে প্রত্যেকটা স্টেপেই 2NF বল, 3NF বল, 4NF বল, প্রত্যেকটা স্টেপেই আমাদের একটা টেবিল থেকে আরেকটা টেবিলে কানেকশন থাকতে হবে। তো যখন আমরা অর্ডার আইডি আর প্রোডাক্ট আইডি একটা লিঙ্কিং টেবিলে রাখতেছি, এখন এই অর্ডার আইডি কিন্তু আমাদের আবার কোথায় আছে, অর্ডার আইডি কিন্তু আমাদের এই কাস্টমারের সাথে যে টেবিলটা ছিল 2NF এর অর্ডার ইনফোতে, ওইখানে কিন্তু আমাদের অর্ডার আইডি আছে, কাস্টমার আইডি আছে। তো এই টেবিল থেকে আমরা এই টেবিলও যেতে পারতেছি, আবার এখান থেকে এই টেবিলও যেতে পারতেছি। বুঝতে পারছস? প্রত্যেকটা স্টেপে আমাদের প্রত্যেকটা টেবিলের সাথে প্রত্যেকটা জয়েন থাকতে হবে। আশরাফুল তো এটা খাতায় লিখলে পারাইস তো। তো এই গেল। এখন এই 2NF এ করলাম, 2NF এ করার পর হ্যাঁ আমাদের এই
এই প্রোডাক্ট টেবিল তো প্রোডাক্ট টেবিলের মতো আছে, ভালো আছে। অর্ডার লাইনের মতো আছে, ভালো আছে। কিন্তু এই জায়গায় যখন আসবো, এই জায়গায় আমাদের কি হচ্ছে, অর্ডার আইডি, অর্ডার ডেট, কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন। তো এখন আমাদের এখানে আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে, তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকার কারণে আমরা কি করছি, কাস্টমার আইডি, কাস্টমার নেম আর ফোন, আর অর্ডার টেবিলে রাখছি অর্ডার আইডি, অর্ডার ডেট আর কাস্টমার আইডি। এই যে এই কাস্টমার আইডিটা কেন রাখছি, এই কাস্টমার আইডি যদি আমরা না রাখতাম তাহলে আমাদের এই টেবিলের সাথে এই টেবিলের কোনো সম্পর্ক থাকতো না, কিন্তু আমাদের সম্পর্ক রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা চাইলে অর্ডার আইডিটা কাস্টমার টেবিলে রাখতে পারতাম, আর নাইলে কাস্টমার আইডিটা অর্ডার টেবিলে রাখতে পারতাম, এখানে আমাদের কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? তারপরে প্রোডাক্ট আইডি হেডি বুঝা, ওই যে নিচে লেখছে যে 3 নাম্বার 3NF এর ওনে। মাসুল, এখানে ধর আমি নতুন একটা টেবিল বানাই ওর মধ্যে তোর মানে আলাদাভাবে কাস্টমার আইডি আর অর্ডার আইডি দিয়ে ওদের ওদের মধ্যে লিংক করলাম, সমস্যা? না না, সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা এটা প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম এটা জানি কি ছিল এই 3 নাম্বার? যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো এটা তো 2NF এর সময় তো এটা আলাদা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটার সাথে লিংক হইলো না তাহলে ওই দুটার। এই যে প্রোডাক্ট আইডির সাথে আমাদের অর্ডার আইডি লিংক, আর অর্ডার আইডির সাথে আমাদের অর্ডার ইনফো লিংক। প্রত্যেকটা ওকে। স্টেপই তিনটার সাথে, মানে সব টেবিলের সাথে সব টেবিলের লিংক থাকতে হবে। বল এক্সামে লাগবো কেমনে আমি? কি এক্সামে কেমনে লাগবো? এক্সামে? হুম। এক্সামে তো যদি শুধু স্কিমা দিয়া দেয় তাহলে শুধু যে স্কিমা গুলা লিখলেই হবে, আর আমার মতে যদি ডেটা দিয়া দেয় তাহলে ডেটা সহ লেখা ভালো। বুঝছস, কথা বুঝছস? মানে এমন একটা ধর এই কোশ্চেনটাই দেখে ধর এক্সাম দিলে হ্যাঁ ওইটার সঙ্গে হ্যাঁ, মানে তাহলে এই কোশ্চেনটা যদি থাকে তাহলে আমাদের এই যে থ্রি এন এফ এরটা বলি তাহলে বুঝবি। থ্রি এন এফ এরটার মধ্যে কি হ্যাঁ, টেবিলের নাম দিব যদি কাস্টমার। হ্যাঁ, কাস্টমারের আলাদা একটা টেবিল হলো না কেন 2NF এর মধ্যে? কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন দিয়ে। 2NF এর মধ্যে কাস্টমারের সাথে আলাদা কেন হইলো না, মানে অর্ডারের সাথে কেন আছে? হ্যাঁ, 2NF এর কন্ডিশন হচ্ছে হলো কেন, এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না কিন্তু ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে। পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট আমাদের মাল্টিপল কি অ্যাট্রিবিউট বা প্রাইমারি কি অ্যাট্রিবিউটে থাকতে পারবে না। যেমন এখানে কোর্স নেমটা আমাদের কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট, কোর্স নেম আমাদের অর্ডার আইডির উপর ডিপেন্ডেন্ট না। যদি কোর্স নেমটা অর্ডার আইডির উপর ডিপেন্ডেন্ট, মানে সরি কাস্টমার নেমটা অর্ডার আইডির উপর ডিপেন্ডেন্ট থাকতো তাহলে আমরা আলাদা করতাম। কিন্তু এখানে যে আমাদের কিগুলো আছে, যে অর্ডার ডেটটা আমার একমাত্র অর্ডার আইডির উপর ডিপেন্ডেন্ট, অর্ডার ডেট আমাদের কাস্টমার আইডির উপর ডিপেন্ডেন্ট না। কাস্টমার নেম আর ফোন শুধু কাস্টমার আইডির উপর ডিপেন্ডেন্ট, অর্ডার আইডির উপর ডিপেন্ডেন্ট না। বুঝতে পারছো? বুঝি নাই। তো আমি তো অনেক কষ্ট করে বুঝছি, ইয়া করছে এখানে আমাদের নিয়মটা দেখি আবার। কোন কলামে মাল্টিপল ভ্যালু, আচ্ছা এটা না 2NF এ পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না। প্রাইমারি কি এর একাংশের উপর কোন কলাম নির্ভর করলে তাকে কেটে নতুন টেবিল বানাতে হবে। মানে প্রাইমারি কি, দুইটা প্রাইমারি কি, মানে দুইটা পোটেনশিয়াল প্রাইমারি কি। এখানে প্রাইমারি কি কয়টা আছে, অর্ডার আইডি আর হচ্ছে কাস্টমার আইডি। কাস্টমার আইডিটা হচ্ছে এখানে আমাদের দুইটা মানে পোটেনশিয়াল প্রাইমারি কি। তো পোটেনশিয়াল প্রাইমারি কি যদি থাকে তাহলে আমাদের যে বাকি নর্মাল যে অ্যাট্রিবিউট গুলো আছে ওটা যে কোনো একটা কি এর উপর ডিপেন্ডেন্ট থাকবে, দুইটা কি এর উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবে না। বুঝতে পারছো? তাহলে দুইটা প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম আলাদা হয়েছে কেন? কোনটা, প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট আইডি? ঠিক আছে প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট আইডি আলাদা হয়েছে কারণ এখানে প্রোডাক্ট আইডির মধ্যে মাল্টিপল ভ্যালু রাখা আছে। যদি মাল্টিপল ভ্যালু থাকে তখন সেটা আলাদা হবে। যদি প্রোডাক্ট আইডির মধ্যে মাল্টিপল ভ্যালু না থাকতো তাহলে এখানেও আমরা প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম নিতে পারতাম 2NF এর মধ্যেই। তারপর স্টেপে কি করতাম, 2NF ইকুয়ালস টু 3NF এ লিখে দিতে পারতাম, যে মাঝে মাঝে 2NF এর সময় সময় 3NF এ হয়। হ্যাঁ, আচ্ছা এটাই আর পরে কি, বুঝতে পারছো? বুঝছো? হুম, আরেকটা এক্সাম্পল দেখি, এটা কোনটা, এটা হচ্ছে পেটটা। আচ্ছা, তো এই যে এখানে যদি দেখি, উম, এখানে আমাদের এটা পেট, পেট আইডি, পেট টাইপ, এজ, ওনার, এই তিনটা তো বুঝাই যাচ্ছে যে এই তিনটা হচ্ছে আমাদের ডিরেক্ট পেট আইডির উপর ডিপেন্ডেন্ট। তো আমাদের যখন 2NF এ হবে তখন আমাদের পেট আইডি, টাইপ, এজ, ওনার আসবে, সাথে ভিজিট আইডিও আসবে, কারণ ভিজিট ডেট আমাদের ডিরেক্ট পেট আইডির উপর ডিপেন্ডেন্ট। ভিজিট ডেটের কোনো আলাদা ডেট নাই, মানে কোনো প্রাইমারি কি নাই। আমরা দেখি 2NF এর মধ্যে
visit date, paid ID, visit date, each one of his keys. Initial paid ID, initial honor, visit treatment. তো আমাদের এখানে যখন আসছে ভিজিট ডেটটাও আমাদের মাত্র যে বললাম যে 2NF এর মধ্যে ভিজিট ডেটটা রাখতে পারতাম, কিন্তু ভিজিট ডেটটা রাখতেছি না, কারণ হচ্ছে হলো কেন আমাদের এই যে এই বক্সটার ক্ষেত্রে এখানে মাল্টিপল ভিজিট চলে আসছে। যদি মাল্টিপল ভিজিট চলে আসে তখন ওটা আলাদা টেবিলে হবে, ওটা একসাথে হইতে পারবে না। তো এর জন্য ভিজিট ডেটের জন্য আলাদা একটা টেবিল আসছে পেড ভিজিট। তো এখানে আমাদের কি আসছে ভিজিট ডেট ট্রিটমেন্ট, এখানে ট্রিটমেন্টও মাল্টিপল ডেটে মাল্টিপল ট্রিটমেন্ট আছে। এই যে দেখো এই পেড আইডির আন্ডারে আমাদের এখানে ভিজিট ডেট দুইটা ভ্যালু আছে, ট্রিটমেন্টেরও দুইটা ভ্যালু আছে। তো এর জন্য আমাদের ভিজিট ডেট আর ট্রিটমেন্টটা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে একটা টেবিল বানাইছে। এই টেবিলের মধ্যে আমাদের রেফারেন্স হিসেবে পেড আইডিটা থাকতেছে। আর 3NF এ এটা 2NF এ 3NF এ সেম, কারণ এখানে আমাদের আর মানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। ট্রিটমেন্টটা আমাদের ডিরেক্ট পেড আইডির উপর ডিপেন্ডেন্ট, ভিজিট ডেটটা পেড আইডির উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? হ্যাঁ যদি এখানে মাল্টিপল ভ্যালু না থাকতো তখন কিন্তু আমরা এটার মধ্যেই রাখতে পারতাম, কারণ এখানে এই পুরা টেবিলে প্রাইমারি কি আসি শুধু একটা, সেটা হচ্ছে পেড আইডি। বুঝছো সবাই? এই পুরা টেবিলের মধ্যে প্রাইমারি কি আসেই শুধু একটা। তো এখানে তো পার্শিয়াল ডিপেন্ডেন্সির কোনো মানে কথাই আসে না। কিন্তু তাও আমরা আলাদা টেবিল বানাইছি কেন, কারণ এখানে আমাদের মাল্টিপল ভ্যালু আছে, একটা কলামের জন্যই মাল্টিপল ভ্যালু আসতেছে ভিজিট ডেটে। একটা পেড আইডির আন্ডারে মাল্টিপল ভিজিট ডেট আসতেছে, এর জন্য আমরা ভিজিট ডেট আর ট্রিটমেন্টের একটা আলাদা টেবিল বানাইছি। অ্যান্ড সেখানে পেড আইডিটা রেফারেন্স হিসেবে থাকতে হবে, নাহলে তো জয়েন হচ্ছে না। প্রত্যেকটা স্টেপে 1NF এ 2NF এ 3NF এর মধ্যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক থাকতেই হবে। বুঝছো? আমার নেক্সট খাইতে যাইতে হবে। তো এনএফ এর তো এই কয়টা কোশ্চেনই ছিল, এনএফ এর মধ্যে আর কোনো কোশ্চেন নাই। আমি অ্যান্সার গুলা কপি করে পাঠাই দিমনে। আচ্ছা, চ্যাটের লিংক পাঠান যায় না? কপি করে কেমনে? শেয়ার এই করা যে যায় তুমি। সবগুলোর বল পিডিএফ আকারে দিতে কি জিমিনিতে, সবগুলোরে পিডিএফ আকারে দিতে বল, তাহলে দিয়ে দিবে। শালা বাদ দেই ভাই। আমারটাতে তো হয়, তোরটা হয় না কেন? আচ্ছা, এখন আসি হচ্ছে কোডের মধ্যে। এটা এটা হচ্ছে সবচেয়ে কঠিনটা, ঠিক আছে? এটা পরে আসি, সবগুলোই তো কঠিন লাগে রে, বুঝে যেতাম। ঠিক আছে, এখানে আসি। কত এটা? ফল 24।
Nahid and Akash are two friends who tried to book tickets online during Eid. Nahid successfully reserved a seat but didn't complete the purchase. মানে purchase complete হয় নাই। Akash completed all the steps. Akash completed all the steps, including entering the payment OTP, but refreshed the page after submitting the OTP, which caused transaction to fail. মানে দুইজনেরই পেমেন্ট কমপ্লিট হয় নাই, মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে? But refresh the page after submitting OTP, which caused transaction to fail. Now describe the different stages of transaction and apply your understanding to determine which stages called Nahid and Akash transaction to fail. Additionally, if an error occurs during the process, how would you commit and roll back? তো আমাদের হচ্ছে কেন কি করবে, একটা সিট রিজার্ভ করবে। তো সিট রিজার্ভ করার জন্য কি করতে হবে, পে করতে হবে। তো পেমেন্ট যদি কমপ্লিট না হয় তাহলে হচ্ছে আমাদের রিজার্ভ হবে না, যদি পেমেন্ট কমপ্লিট হয় তাহলে হচ্ছে আমাদের রিজার্ভ হবে। তো আমাদের সিম্পল ট্রানজেকশনটা লিখি, এতটুকু লিখলেই মার্ক দেওয়ার কথা, এর বেশি আমি পারি না। স্টার্ট ট্রানজেকশন শুরু করলাম, আপডেট সিট সেট স্ট্যাটাস ইকুয়ালস টু রিজার্ভ ওয়্যার সিট আইডি ইজ এত। আমরা এত নাম্বার সিটটা বুকিং দিব, এখানে তুমি তোমার ইচ্ছা মতো একটা সিট আইডি লিখতে পারবা, মেন কথা হচ্ছে এই সিটটা বুক দিব আর কি। আমরা আপডেট সিটস, সিটস হচ্ছে একটা টেবিল নেম, ওই টেবিলের মধ্যে একটা আছে সিটের স্ট্যাটাস, স্ট্যাটাসটা যদি রিজার্ভড হয় তখন মানে আমাদের ওটা বুক হয়েছে, ওয়্যার আইডি ইজ এত, মানে এত নাম্বার সিটটা স্ট্যাটাস আমরা আপডেট করলাম রিজার্ভড হিসেবে, তার মানে আমাদের সিটটা বুক হয়েছে। আপডেট পেমেন্ট স্ট্যাটাস পেইড, আমাদের দুইটা করতে হবে, একটা কাজ হইতে হবে হচ্ছে আমরা পেড করলে আমাদের সিট রিজার্ভ হইতে হবে, যদি পেমেন্ট না করি তাহলে সিট রিজার্ভ হবে না। পে করার পর যদি সিট রিজার্ভ না হয় তাহলে আমাদের টাকাটা ব্যাক চলে আসতে হবে, অথবা যদি আমাদের রিজার্ভ করি পেমেন্ট ছাড়া রিজার্ভড হবে না। এখানে কেস কয়টা হবে, একটা হচ্ছে পেমেন্ট করলে রিজার্ভড হবে, একটা হচ্ছে হলো কেন পেমেন্ট না করলে রিজার্ভড হবে না, আর যদি রিজার্ভ না হয় তাহলে আমাদের পেমেন্টটা আমাদের ব্যাক চলে আসবে। তো আমাদের এই যে দুইটা কন্ডিশন লিখলাম, এই দুইটা কন্ডিশন যদি আমাদের ফুলফিল হয়, ইফ মানে যদি দুইটা কন্ডিশন ফুলফিল হয় তাহলে আমাদের কমিট মানে এই চেঞ্জেসটা ডেটাবেসে, যেই ওই সিনেমা হলে ডেটাবেস আছে ওই জায়গায় সেভ থাকবে যে এই সিটের জন্য পেমেন্ট হয়েছে অ্যান্ড সিটটা রিজার্ভ। আর যদি না হয় এলস, তাহলে হচ্ছে রোল ব্যাক, মানে কি যদি আমাদের পেড করি আমরা বাট সিট রিজার্ভ না হয় তাহলে আমাদের ওই সিটটা আমাদের আবার ওপেন হয়ে যাবে আর আমাদের টাকাটা আবার আমাদের কাছে ব্যাক চলে আসবে। এন্ড ইফ, এই যে ইফ শুরু করছিলাম এটা হচ্ছে এন্ড ইফ। বুঝতে পারছো? এখন এটা কেমনে লিখবি পরীক্ষার মধ্যে, এটা হচ্ছে তোর মুখস্থ করতে হবে, এই যে সিনট্যাক্স গুলো আছে এন্ড কন্ডিশন হচ্ছে জাস্ট বুঝাই দিলাম যে এখানে পেমেন্ট হইলে সিট রিজার্ভ হবে, আর রিজার্ভ যদি না হয় তাহলে আমাদের পেমেন্টটা আবার ব্যাক চলে আসতে হবে। কনস্ট্রাক্ট এ স্টোর প্রসিডিউর নেম সিলেক্টেড প্রোডাক্ট, তো আমাদের একটা ক্রিয়েট প্রসিডিউর নিলাম, নাম হচ্ছে সিলেক্টেড প্রোডাক্ট নিলাম। সিলেক্ট যখন আমাদের স্টোর প্রসিডিউর আসবে তখন আমরা কাজগুলো ধাপে ধাপে করব, কোশ্চেনের ধাপে ধাপে কাজ করব। দ্যাট একসেপ্টস টু ইনপুট প্যারামিটার হুইচ আর ক্যাটাগরি নেম অ্যান্ড প্রাইস, মানে দুইটা ইনপুট প্যারামিটার নেবে, ক্যাটাগরি আর নাম। এখানে আমরা পি চাইলে পি নিতে পারি, নাহলে ইউজার ইনপুটের ইউ নিতে পারি, কোনো প্যারা নাই। মেনলি হচ্ছে ক্যাটাগরি আর হচ্ছে প্রাইস। তো ক্যাটাগরি আমাদের কি টাইপের, ভার্চার, আর প্রাইস হচ্ছে আমাদের ডেসিমাল। তারপর হচ্ছে আমাদের কি বলছে, ইট শুড ফেচ দ্য প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম অ্যান্ড প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট বিলং টু দ্য স্পেসিফিক ক্যাটাগরি। মানে আমরা যে এই যে ক্যাটাগরিটা ইনপুট দিচ্ছি, এই ইনপুট দেওয়া ক্যাটাগরিটার সাথে ম্যাচ করে ওই ক্যাটাগরির প্রোডাক্ট নেম, প্রাইস, আর হচ্ছে হলো কেন আমাদের কি আসবে, প্রাইস, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম আর প্রাইসটা আসবে। ঠিক আছে? তো আমাদের ইনপুট দা ক্যাটাগরিটার সাথে ওই টেবিলের ক্যাটাগরি ম্যাচ করার জন্য আমাদের একটা শর্ত লেখা লাগবে। তো আমরা ফার্স্টে আমাদের কি কি লাগবে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম আর প্রাইস। টেবিলের নাম হচ্ছে প্রোডাক্ট টেবিল থেকে আমরা নিব, যেখানে আমাদের দেওয়া ইনপুট ক্যাটাগরিটা সাথে ওই টেবিলের ক্যাটাগরিটা কি হবে, ম্যাচ করবে। অ্যান্ড কন্ডিশন দিছে কি আমাদের, প্রাইস হচ্ছে আমাদের ইকুয়াল অর গ্রেটার দেন স্পেসিফিক প্রাইস, মানে আমরা যে প্রাইসটা দিছি এই প্রাইস থেকে কি হইতে হবে, আমাদের বড় হইতে হবে। এই যে আমাদের যে ইনপুট প্রাইসটা দিয়েছিলাম এটা থেকে বড় হইতে হবে, তার মানে দুইটা শর্ত দিচ্ছে, একটা হচ্ছে ক্যাটাগরি সেম হওয়া লাগবে আর প্রাইসটা বড় হওয়া লাগবে আমাদের ইনপুট দেওয়া প্রাইসের সাথে। তো আমরা নিলাম হোয়ার ক্যাটাগরি, এটা হচ্ছে টেবিলের মানে আমাদের যে প্রোডাক্ট টেবিল আছে প্রোডাক্ট টেবিলের ক্যাটাগরি সমান সমান আমাদের ইনপুট দেওয়া ক্যাটাগরি। তারপর এন্ড প্রাইস ইজ গ্রেটার দেন, এই প্রাইস হচ্ছে আমাদের এই প্রোডাক্ট টেবিলের প্রাইস, আর পি প্রাইস হচ্ছে আমাদের ইনপুট দেওয়া প্রাইস। কম্পেয়ার করে আমাদের যেখানে ম্যাচ হবে ওই ম্যাচ করা ক্যাটাগরির ডিটেলস গুলো আমাদের দিবে। বুঝতে পারছোস? বুঝছস? বুঝছস? হ্যাঁ বুঝছি। বুঝি তো আমি ওরে, কিন্তু লিখতে তো পারি না রে।
দেখছো তো আমিও স- পারি না রে। সমস্যা তো এই জায়গায়। তারপর হচ্ছে ক্রিয়েট ভিউ নাম দেওয়া আছে, তো এই দুটা স্টেপ বাই স্টেপ করব। ক্রিয়েট ভিউ নেম দিব, ক্রিয়েট ভিউ যে নাম দেওয়া আছে হাই রেভিনিউ প্রোডাক্টস, ক্রিয়েট ভিউ হাই রেভিনিউ প্রোডাক্টস। আর এই অ্যাজ হচ্ছে সিনট্যাক্স, অ্যাজ দেওয়া লাগে ভিউতে, প্রোডাক্ট মানে ভিউর নাম লেখার পর অ্যাজ দেওয়া লাগে। তারপর আমাদের এখানে এই ভিউ এর মধ্যে কি কি থাকবে? প্রোডাক্ট নেম, প্রাইস, অ্যানুয়াল রেভিনিউ। প্রোডাক্ট নেম, প্রাইস, অ্যানুয়াল রেভিনিউ। অ্যানুয়াল রেভিনিউটা কেমনে বের করব? এই প্রাইস যে আছে প্রাইসের সাথে 12 গুণ দিলে আমাদের বাৎসরিক প্রাইসটা চলে আসবে অ্যানুয়াল রেভিনিউ অ্যাজ অ্যানুয়াল রেভিনিউ। অ্যাজ অ্যানুয়াল রেভিনিউটা কেন দিছি? আমাদের এই টেবিলের যে নাম এটা দিয়ে দিছে কি অ্যানুয়াল রেভিনিউ, অ্যাসিউমিং প্রাইস রিপ্রেজেন্টস দ্য মান্থলি রেভিনিউ, বলে দিছে যে প্রাইসটা আমাদের মান্থলি রেভিনিউরে আমাদের রিপ্রেজেন্ট করে। তাহলে অ্যানুয়াল রেভিনিউ কেমনে বের করব? প্রাইস ইনটু 12। এই 12 যে প্রাইসটা বের করলাম এটারে আমরা টেবিলটার নাম দিছি অ্যানুয়াল রেভিনিউ। এটা না দিলে আমাদের মার্ক কাটবে, কারণ আমাদের বলে দিছে অ্যানুয়াল রেভিনিউ টেবিলের মধ্যে রাখতে। তারপর ফ্রম প্রোডাক্টস ওয়্যার বলে দিছে কি ফর প্রোডাক্ট উইথ এ প্রাইস গ্রেটার দেন 10,000, মানে প্রাইস কি হতে হবে 10,000 থেকে বেশি। বুঝতে পারছো? এটা সোজা ছিল। তারপর আসি হচ্ছিল কেন আমাদের এটা হচ্ছিল কেন কি In a hospital management system, the IT department has tasked with tracking deleted patient records for auditing purpose. The hospital's database includes a patient table which stores details as patient ID, patient name, date of birth, তো আমাদের একটা পেশেন্ট টেবিল থাকবে, পেশেন্ট টেবিলের মধ্যে এগুলো আমরা লিখবো। ক্রিয়েট টেবিল তো কেমনে বানায় এটা তো জানোসই। তো পেশেন্ট, হ্যাঁ বল। বলতেছি তুই যে কোড বুঝাইতেছস, কোড তো আসলে এইভাবে বুঝে লাভ নেই। code নিজে নিজে করে বুঝতে হবে। তুই একটা কোশ্চেনের উপর ওভারঅল একটা ধারণা দিয়ে দে যে আমাদের এই জিনিসগুলো শিখতে হবে, এগুলো ধর নিজে নিজে শিখতে হবে। তুই তো কোড মুখস্থ করে দিতে পারবি না আমাদের, বুঝলি? তুই না, জাস্ট এই তো যে এটাই এই তো আমি তো কোশ্চেন অনুসারে তোরে বুঝাই দিতেছি আর কি। পিডিএফটা দিয়ে দে আর কোশ্চেনের উপর একটা ওভারঅল ধারণা দিয়ে দে যে আমাদের ফাইনাল টপিকের পরে এই কোশ্চেন এই পার্ট পার্ট আছে, এগুলো আমাদের মাস্ট শিখতে হবে। এই জিনিসটা একটু বলে দে, তাইলেই হবে। আচ্ছা, এটা তো এই ফাইলটা তো পাঠিয়ে দিয়েছিলাম তোদের সবাই, রয়ে গেছে, এটা তো তোদের কাছে আছে, এর মধ্যে সব কোশ্চেনের অ্যান্সার আছে অলরেডি। এখন এখানে কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনের মধ্যে চাইছে যে আমরা একটা পেশেন্ট নামে টেবিল ক্রিয়েট করব। টু ইনশিওর দ্যাট এনি ডিলেটেশন পেশেন্ট রেকর্ড ইজ লগড ইউ রিকোয়ার টু ক্রিয়েট এ ডিলেটেড পেশেন্ট লগ, মানে দুইটা টেবিল ক্রিয়েট করবো, একটা পেশেন্ট টেবিল ক্রিয়েট করবো, একটা ডিলেটেড পেশেন্ট টেবিল ক্রিয়েট করলাম। করার পর আমাদের এখানে বলছে ট্রিগার ইউজ করতে, যে যদি আমরা কোনো পেশেন্টের নাম, আইডি বা পেশেন্টের ডিটেলস ডিলিট করি, মানে এই পেশেন্ট টেবিল থেকে ডিলিট করি, তাহলে ওই রেকর্ডটা আমাদের ডিলিটেড পেশেন্ট টেবিলে থাকতে হবে। তো এই জিনিসটাই আমরা করছি, যে ক্রিয়েট ট্রিগার বানাইছি, যে ট্রিগারটা আমাদের পেশেন্ট টেবিল থেকে যদি আমরা মান ডিলিট করি, ওই মানগুলো আমাদের কি করবে, ডিলিটেড পেশেন্ট লগ টেবিলে আমাদের ইনসার্ট করে দিবে অটোমেটিকলি। বুঝতে পারছো? এটাই হচ্ছে এই কোশ্চেনের কাজ। এটাও সোজা ছিল, এটা কঠিন ছিল না বেশি। আর এগুলো তো হচ্ছে নর্মাল কিউরি, তো কিউরি তো এগুলো পারবি আই গেস, এগুলো তো সোজা আছে। এখানে রাফেল, আপনার কি ভরসা? হ্যাঁ, ওই বল। রাফেল, হ্যাঁ, এই 5 নাম্বার সংক্ষেপে একবার একটু বলে দে। 5 নাম্বারটা থিওরি দেয়া। এটা এটা অনেক সময় ধরতে ঝামেলা হয়। list the name, email, order ID, order date of customer who have placed orders of products showing the most recent orders. আমাদের কি কি চাইছে? নেম, ইমেল, অর্ডার আইডি। নেম, ইমেল, অর্ডার আইডি আমাদের কাস্টমার আর অর্ডারের সাথে জয়েন করতে হবে। এটা অর্ডার না, ডেট এটা না, অফ কাস্টমার, কোনটা? এই এটা তো কোয়েরি পাশে 6 6 6 demonstrate how database system ensure data availability compared to centralized database. সেন্ট্রালাইজ ডেটাবেসের মধ্যে হচ্ছে সব ডেটা একটা সেন্টারে, মানে একটা সার্ভারে থাকে। ওই সার্ভার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের সব ডেটা হারায় যেতে পারে। আর যদি আমাদের থাকে ডেটাবেস ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের মধ্যে থাকে, তাহলে আমাদের ওই ডেটাগুলো রেপ্লিকেটেড আর ফ্র্যাগমেন্টেড অবস্থায় বিভিন্ন সাইটে থাকতে পারে। তো আমাদের ডেটা অনেক বেশি সিকিউর অ্যান্ড সেফ থাকে, আমরা বিভিন্ন জায়গা থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। এটাই। ওটা এই ফ্রিগেটেড আর ফ্রিগেটেডটা বুঝি না, এইটা কই? এটা তো পাইলাম না, ফিগমেন্ট পাইলাম তো, ফ্রিগেট এই যে এই যে রেপ্লিকেশন আর এই যে ফ্র্যাগমেন্টেশন, এই আচ্ছা এই আচ্ছা। দুইটা এই দুইটা ওয়ার্ড যদি তুই এই কোশ্চেনটার মধ্যে লিখতে পারো সেন্ট্রালাইজের মধ্যে, তাহলে তুই নাম্বার পেয়ে যাবি। আসলে চাইতেছি তোর এই অ্যাপ্লিকেশন আর ফ্র্যাগমেন্টেশন ওয়ার্ড দুইটা, ঠিক আছে? আর আর বিএসই হচ্ছে হলো গিয়ে আমাদের রোল বেস অ্যাক্সেস সিস্টেম।
রুল বেস অ্যাক্সেস সিস্টেমের কাজ কি তো জানি আমরা বিভিন্ন জনকে এক একটা রুল দিতে পারি, তো সেই হিসেবে আমাদের দায়িত্বটা বজায় থাকে কে কি কাজ করতেছে এই ডেটাবেসের মধ্যে ওইটা রেকর্ড থাকবে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না আলাদা বিষয়, ইন্টারনাল যে অ্যাটাকস গুলো আছে ওগুলা থেকে বাঁচতে পারবে। আর ইনক্রিপশন কি, ইনক্রিপশন হচ্ছে কেন আমাদের ডেটাবেসের মধ্যে ঢুকতে হলে যে পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া লাগবে বা টেক্সট গুলো প্রোটেক্টেড আকারে থাকে সেটা হচ্ছে আমাদের ইনক্রিপশন। এগুলাই থিওরি, আর কিছু নাই। আর ক্যাপ থিওরাম তো বুঝেছি, কনসিস্টেন্সি, অ্যাভেলেবিলিটি আর হচ্ছে পার্সেন্ট টলারেন্স। কনসিস্টেন্সি হচ্ছে আমাদের আমাদের যেই একদম আপডেটেড যে ভ্যালুটা আছে বা আপডেটেড রেকর্ডটা ওইটা শো করবে। অ্যাভেলেবিলিটি হচ্ছে কেন আমরা কোনো কিছু রিকোয়েস্ট করলে ওটা রেসপন্স দিবে, যদি নতুন আপডেট না থাকে পুরান আপডেটটাও আমরা শো করবে, বাট আমার রিকোয়েস্টের সাপেক্ষে একটা রেসপন্স আসবেই। পার্টিশন টলারেন্স হচ্ছে কেন সিস্টেম যদি কাজ করা বন্ধ করে দেয় অথবা নষ্ট হয়ে যায় তারপর আমাদের ডেটাবেসে ওই জিনিসগুলো সেভ থাকবে। থিওরি থেকে কি 10 মার্ক আসবে? 15 মার্ক আসবে বলছে আমাদের, ওদের এখানে 10 মার্ক আসছে বাট আমাদের 15 মার্ক আসবে শুনছি। স্লাইডে হইতেছে তো থিওরির জন্য কোন কোন স্লাইড, সাড়ে স্লাইড মানে কত কত লেকচার? থিওরির জন্য 3টা। আমি তো আগে বলছিলাম যে তোরা যদি আমার এই এসটিএমএলটা পড়ে যাইতি, এসটিএমএল এর মধ্যে সব আছে, এটাই পড়ে গেলে তোদের সব কাজ হয়ে যেত। এখানে যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, এখানে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের থিওরি গুলো আছে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের যে হোমোজেনাস হেটেরোজেনাস এই দুইটা ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট সার্ভার টিটিপি ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের টেকনিক, রিপ্লিকেশন আর ফ্র্যাগমেন্টেশন এটা ইম্পর্টেন্ট। ক্যাপ থিওরেম ইম্পর্টেন্ট। নো এসকিউএল এর মধ্যে নো এসকিউএল এর টাইপ 4টা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নো এসকিউএল এর যে ইয়ে আছে এই যে অ্যাডভান্টেজেসটা ইম্পর্টেন্ট, ক্রুড অপারেশন লাগবে না। ক্লাউড কম্পিউটিং এর মধ্যে ক্লাউড কম্পিউটিং ক্যারেক্টারিস্টিক্স গুলো ইম্পর্টেন্ট। ক্লাউড কম্পিউটিং মডেলসটা ইম্পর্টেন্ট, স্যাস পাস ইস এটা ইম্পর্টেন্ট। আর চলে গেল ক্লাউড কম্পিউটিং এর যে মডেলস আছে, ক্লাউড ডেভেলপমেন্ট মডেলস এটা ইম্পর্টেন্ট, পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, কমিউনিটি ক্লাউড, হাইব্রিড ক্লাউড। আর চলো কেন এটা ইম্পর্টেন্ট, ক্লাউড বেনিফিটস আর ট্র্যাডিশনাল কম্পিউটিং। কস্ট, পে অ্যাজ ইউ গো এটা আমরা আইসিটি তেও পড়ছিলাম। এই কয়টাই, আর নাই। ডেটাবেস ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউটেড, নো এসকিউএল আর হচ্ছে ক্লাউড, এই তিনটা হচ্ছে মেইনলি থিওরির জন্য ইম্পর্টেন্ট। আর তো কিছু বুঝানোর নেই, এগুলোই। আর কোশ্চেন তো বললি যে এগুলো তো বুঝানো মুখস্থ করে দেওয়ার মতো অবস্থা না। পিডিএফটা পাঠা। পাঠাচ্ছি আগে। কি যে করবানি কালকে 10 আচ্ছা মার্কের অ্যান্সার দিতে রেখে যাবে। আশরাফুল, আমি 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 তোরে পাঠাইতেছি বুঝছো, আমার ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লগ ইন নেই, তো তুই পাঠাই দিস গ্রুপের মধ্যে। তুই আমাদের ওই গ্রুপেই পাঠা, টেলিগ্রামে আমার 26। আর তোমার থাকতে হলে আমি বেরোইলাম। আর বন্ধু আর কিছু করাবি? না বন্ধু, আর কিছু পড়ানো নাই, আমি পারি না ঠিক মতো বন্ধু, কালকে যে কি হবে ভালো লাগতেছে না আমার। আমার 5 মার্কে 16 মার্ক লাগে। 16 কেমনে লাগে বাল তোদের কাছে, বুঝলাম না। ঠিক আছে বন্ধুরা, বেস্ট অফ লাক। আমার নিজের